ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে এবং ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। ওকে ওকে, ফাইন। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এন্ড আজকে আমরা অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। বোর্ড এত ক্লিয়ার, ক্যামেরাম্যানকেও দেখা যায়। তুমি ক্যামেরাম্যানের দিকে চোখ দাও কেন? ঠিক আছে, ওকে। তো আজকে খুব জোস একটা ক্লাস হবে। এন্ড আজকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর মোট 3টা ক্লাস করবো ইনশাল্লাহ। ভাইয়া পাঞ্জাবি সাইজ কি 42? হ্যাঁ, পাঞ্জাবি সাইজ 42। ঠিক আছে, অনেকে আমাকে মেসেঞ্জার নক দিচ্ছে যে ভাইয়া পাঞ্জাবি দিতে চাই। আসলে কি বলবো, তোমরা দিতে চাচ্ছ, আমি তো আসলে নিষেধও করতে পারি না। কি আর বলবো, যেহেতু দিতে চাচ্ছ। আদাব ভাইয়া। ওকে, ঠিক আছে, তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমি ঈদের ছুটি এই কথা কেউ যদি বলে ওরা থাপড়ামো কি লেগে, কারণ কয়দিন পর পরীক্ষা। 24 ব্যাচের হাতে 2.5 মাসের সময় নেই, আর 25 ব্যাচের এখানে স্টুডেন্ট যদিও কম। তো এই জন্য ঈদের ছুটির কথা বললে কি আগে থাপ্পড় পরে ঈদের ছুটি। হ্যাঁ, কানের নিচে দিয়ে ঠাস ঠাস করে 2টা লাগাই দেবো ঈদের ছুটির কথা বললে। তো খুব সম্ভবত ঈদের 2-1 দিন আগ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস চলবে। অ্যান্ড হয়তো ঈদের দিন কিংবা ঈদের পরে 1-2 দিন এরপর আবার রেগুলার ক্লাস চলবে। আচ্ছা, ঠিক আছে, কোনো ছুটি লাগবে না ভাইয়া। ওকে, এই যে সোনার ছেলে, ধন্যবাদ তোমাকে, তুমি বুঝতে পারছো। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি আর আমরা শুরু করি। এই যে এখন স্টুডেন্ট কম কেন জানো? কারণ অনেকে এখন গেছে মার্কেটে, সারাদিন রোজা রাখে অনেকে গেছে মার্কেটে। মার্কেটে যায় জামা কিনতেছে, অনেক ছেলে আছে, যদিও ছেলেরা একটু কম করে, তবুও ছেলেরাও করে, আর মেয়েরা তো। এবং আমি এক আন্টিকে দেখছি আমার, সেই আন্টি গত খুব সম্ভবত 18 রোজাতে আন্টি রোজা রাখে নাই। কেন রাখে নাই? আজকে মার্কেট করতে যাবে। মানে তুমি বুঝো একটা মানুষের শরীরে কি পরিমাণ এনার্জি, হ্যাঁ, থাকলে সে এরকম একটা মানে রোজা। এবং আমি দেখছি অনেক মহিলারা, অনেক মেয়েরা রোজা রাখে না, শুধু মানে মার্কেটে যাবে, মার্কেট করতে হবে দৌড়ায় দৌড়ায়। কি একটা অবস্থা দেশে, নাকি অর্থনৈতিক সংকট, মানুষের টাকা নাই, পয়সা নাই, তুমি মার্কেটে একদিন যাও, মানে দেখলে মনে হয় যে এই দেশের মানুষের থেকে ধনী মানুষ পৃথিবীতে আর কোথাও নাই। অবস্থা দেখে এরকম মনে হয় মার্কেটে এখন গেলে যে অবস্থা দেখা যায়। ওই দিন গেছি, গত পরশুদিন গেছি, আমার হচ্ছে এই গেঞ্জি লাগবে একটা, পাঞ্জাবের ভিতরে হচ্ছে গেঞ্জি পরি, সেন্টো গেঞ্জি। তো মার্কেট আগে এই দোকানগুলো থেকে সবসময় কিনতাম, এখন এরা এগুলো বিক্রি করে না। আমি বললাম যে প্রথম দোকান গেলাম নাই, দ্বিতীয় দোকান গেলাম কই ভাই গেঞ্জি নাই, না ভাই নাই, 3 নম্বর দোকান নাই। আমার ডাউট হলো কি নাই কেন। পরে হেরা আবার এসে জিজ্ঞেস করে আচ্ছা নাই কেন, বলছে ভাই এগুলো কম দামি জিনিস, এই 150 টাকার জিনিস, এগুলো এখন বিক্রি করি না, ঈদের পরে আসিয়ে। তাহলে তুমি বুঝো একটা মানুষ, মানে গেঞ্জি কিনতে গেছি সেটা নাই,
মানে লুঙ্গি এখন বিক্রি হয় না মার্কেটের ভিতরে। এখন তুমি ঢুকলে তুমি লুঙ্গি পাবা না। এই মুহূর্তে যদি কারো লুঙ্গি লাগে সে লুঙ্গি কিনতে পারবে না, নাই মার্কেটে। গেঞ্জি লাগবে, নাই। অবস্থা খুব খুব ভয়াবহ। এবং কিয়ামত যে আসলে পৃথিবী মানে খুব খুব অতি দ্রুত আস্তে আস্তে আসতেছে আমাদের দিকে, এটা খুব মানে জ্বলন্ত একটা প্রমাণ। মার্কেটে গেলে দেখতে পারবে। শুধু তাই না তো, মার্কেটের নিচে যে ফাস্ট ফুডের যে দোকানগুলো থাকে, রেস্টুরেন্ট গুলো থাকে, এগুলো তো ভরপুর বিক্রি হচ্ছে দিনের বেলা, ভরপুর বিক্রি হচ্ছে। ওই যে মানুষ মার্কেট করতে আসতেছে, রোজা রাখতেছে না, কারণ রাগ থেকেই প্রিপারেশন নিচ্ছে যে প্রচুর কষ্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, এই দোকান রেস্টুরেন্ট গুলোর অবস্থা দেখবা যে এখন খুব ভালো চলতেছে দিনের বেলা। তো মানুষ আসলে কই যাচ্ছে? একটা ঈদ ভালো জিনিস, সারা এক মাস রোজা রাখছে, ইবাদত করছে, কিন্তু এই যে একটা রোজা রেখে, রোজার সবচেয়ে ফজিলতপূর্ণ যেই সময় সেটা হচ্ছে শেষের 10 দিন। এই শেষের 10 দিন, এই শেষের 10 দিন হচ্ছে গোটা 30 দিনের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ সময়। আর আমাদের আন্টিরা এই সময়টা, তোমরা মেয়েরা এই সময়টা মার্কেটে বেড়াদেরকে চেহারা দেখায় সময়ও নষ্ট, এই যে বাকি 20 দিন যাই ইবাদত করছে এটাও নষ্ট, সব নষ্ট। এত ভালো লাগে বেড়াদের চেহারা দেখাইতে। আফসোস, খুবই আফসোস। এই যে বেড়ারে যে এখন থেকে যে চেহারা দেখাও, তো নিজের বেড়া কোন চেহারা দেখবো? হ্যাঁ, তো নিজের বেড়ার জন্য চেহারাটাকে ঠিক করে রাখো, অন্যের বেড়া দেখানোর দরকার নাই। একটু ঘরের ভিতরে থাকো, পড়াশোনা করো, কাজে লাগবে। তো চলো আমরা আজকে এই প্রশ্নটা সলভ করব। তো আমরা আজকে 3টে টপিক নিয়ে আলোচনা করব। কোন 3টে টপিক? আমরা আলোচনা করব সর্বনাম পদ নিয়ে, আমরা আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে, এবং আমরা আলোচনা করব বিশেষণ পদ নিয়ে। হ্যাঁ, এই 3টা পদ নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করব। তো আমি আবার বলছি যে এই 3টা পদ নিয়ে আলোচনা করবো। এখন প্রশ্ন হচ্ছে এই 3টা পদ থেকে প্রশ্ন কেমন আসে? ওই যে আগের মতো 2 টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে পদ আইডেন্টিফাই করা, একটা প্যাসেজ দিবে কিংবা একটা প্রশ্ন দিবে, সেখান থেকে এই পদগুলো বের করতে হবে। অথবা এই যে এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ যে বিশেষ্য পদ কত প্রকার ও কি কি, এরকম রচনামূলক টাইপের প্রশ্ন দিবে। তো আমরা চলো সবগুলো নিয়ে একটু আলোচনা করা শুরু করি। আজকে কেবল 3টা পদ নিয়ে আলোচনা করব। আমি কিন্তু খুব ডিটেলস পড়াই, সো বুঝতে পারতেছো যে 3টা ক্লাস আমি চাইলে কিন্তু একটা টপিকেই মানে একটা ক্লাসে শেষ করে দিতাম, বাট সেটা করব না। আমরা প্রচুর প্রশ্ন সলভ করবো এবং আমরা সেখান থেকে বুঝে বুঝে ডিটেলস ভালো করে পড়বো। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। সো প্রথমত বিশেষ্য পদ, এটা সংজ্ঞা। কাকে বলো, কত প্রকার ও কি কি? তাহলে কাকে বলো যদি পরীক্ষাতে আসে, যে পদ দ্বারা, খুব সহজ, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায়, যে পদ দ্বারা কোনো কিছুর কি বুঝায়? নাম বুঝায়, তাকে বিশেষ্য পদ বলে। একদম সহজ সংজ্ঞা, এটা খাতায় তুলে দিবা। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, কোনো জিনিসের নামকে বুঝায় তাকে বিশেষ্য বলে। বিশেষ্য পদকে ইংরেজিতে নাউন বলে, এটা তোমরা জানো, এটাও খাতাতে লিখে দিতে পারো, খুব সুন্দর। এখন এই যে বিশেষ্য পদ আছে, এটা 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের। নাম্বার 1, একটা হচ্ছে নামবাচক বিশেষ্য। এগুলো অনেক বইতে এক এক বইতে দেখবা যে একটু চেঞ্জ আছে, আমি যেভাবে পড়াচ্ছি ওরকম একটু চেঞ্জ আছে, বাট জিনিসটা একই, তুমি আমার ফরম্যাটে পড়লেই হবে, আর কিছু লাগবে না। নামবাচক বিশেষ্য। আর নাম্বার 2, এরপর হচ্ছে জাতিবাচক বিশেষ্য। 3 নাম্বার হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এরপর 5 নাম্বার হচ্ছে গুণবাচক বিশেষ্য। আর 6 নাম্বার হচ্ছে ভাববাচক, বা এটাকে ক্রিয়াবাচকও বলা হয়ে থাকে, ক্রিয়াবাচক বিশেষ্য। এটা নিয়ে আজকে আলোচনা করব, এই 6 ধরনের। তাহলে একটা হচ্ছে নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক, ভাববাচক বা ক্রিয়াবাচক। এই হচ্ছে আমাদের 6 ধরনের বিশেষ্য পদ। এখন চলো আমরা একটু আলোচনার দিকে আগাই সামনে। নামবাচকটা কি? ইংরেজিতে এটাকে বলো প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। অর্থাৎ পৃথিবীতে একক নাম, যত একক নাম আছে, কোনো ব্যক্তি বস্তুর সুনির্দিষ্ট, স্পেসিফিক সুনির্দিষ্ট, নির্দিষ্ট নাম হচ্ছে নামবাচক বিশেষ্য। যেমন খেয়াল করে দেখো, তানভীর, এইটা একজন ব্যক্তির নির্দিষ্ট নাম, এটা আমার নির্দিষ্ট নাম, ব্যক্তি তানভীরের নির্দিষ্ট নাম। পৃথিবীতে যত মানুষের নাম আছে প্রত্যেকটা নাম নির্দিষ্ট নাম। তাহলে তানভীর এটা আমার নির্দিষ্ট নাম, স্পেসিফিক আমার নাম, তাহলে এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। ওকে, আমি বললাম যে রবীন্দ্রনাথ,
এই যে রবীন্দ্রনাথ, এটা ব্যক্তির স্পেসিফিক নাম, নির্দিষ্ট নাম, এটা নামবাচক বিশেষ্য। আমি বললাম পদ্মা, তাহলে এটা একটা নদীর সুনির্দিষ্ট নাম, এটা নামবাচক বিশেষ্য। এটা কি? এটা নামবাচক বিশেষ্য। ওকে, আমি বললাম যে মেঘনা, এটা স্পেসিফিক নদীর নাম। আমি বললাম হিমালয়, তাহলে হিমালয় একটা পর্বতের নির্দিষ্ট নাম, এই জন্য এটা নামবাচক বিশেষ্য। কথা কি বুঝতে পারছো? এটা কি বাচক বিশেষ্য? নামবাচক। আমি লিখলাম গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি একটা গ্রন্থের নির্দিষ্ট নাম। আমি লিখলাম কোরআন, বাইবেল, তাহলে এগুলো গ্রন্থের নির্দিষ্ট নাম। এই জন্য 1 নাম্বার, এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। আমি কি বুঝাইতে পারছি নামবাচক বিশেষ্য কি? আমি কি বুঝাইতে পারছি যে নামবাচক বিশেষ্যটা কি? বলো তো, ক্লিয়ার? ওকে, তো যদি নামবাচক বিশেষ্য বুঝো, তাহলে চলো এইবার আমরা একটু বুঝি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্যকে বলা হয় কি? ইংরেজিতে বলা হয় কমন নাউন। কি নাউন? কমন নাউন। ইংরেজিতে কি বলে? কমন নাউন। এই যে নাফিউ, কি হোসাইন, রিহান, ওর নাম কি? তুমি এখানে মানে কেউ যদি অন্য কোনো আদার্স টিচারের কোনো প্রসঙ্গ ক্লাসে টেনে আনো, কিংবা কোনো মানে অন্য কোনো টিচারের প্রসঙ্গ ক্লাসে টেনে আনো, কিংবা অন্য কোনো টিচারকে মানে যে কোনো বিষয় নিয়ে, আমি কিন্তু ব্যান করে দিব। বাবা রিহান, কমেন্টটা ডিলিট করে দাও। ওকে ভাই, সংজ্ঞা কি লিখবো? যে নাউন দ্বারা, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর সুনির্দিষ্ট নামকে বুঝায় তাকে বিশেষ্য পদ বলে, তাকে নামবাচক বিশেষ্য পদ বলে। বারবার বলছি, আমি খুব সহজ ভাষায় বলি, বইতে হয়তো একটু ঘুরে পরে ইয়ে করে দেওয়া। পোলাপাইনের অভ্যাস খারাপ, ক্লাসে আসলে খালি খোঁচাইবো, এর কথা বলবো, ওর কথা, মানে খালি আমি এর নিয়ে একটু বলি, ওর নিয়ে একটু বলি, এরপর ভিডিও কেটে এরপর গ্রুপে দিয়ে দিব, এরপর ইয়ে করে দেবো। ভাই আমি কখনোই ক্লাসে কাউকে নিয়ে কোনো কথাবার্তা বলি না। তোমরা দেখছো আজকে অনেকগুলো ক্লাস হচ্ছে, আমি কখনোই এইসব কাজ করি না। তো এইসবের দিকে আমাকে বলবাও না। আমি আমার মতো খুব নির্ভেজাল নির্ঝঞ্ঝাট মানুষ। আমি এই কখনো ঝামেলা, সবসময় চেষ্টা করি ঝামেলা এড়াই চলার জন্য, সবসময় চেষ্টা করি ঝামেলা এড়াই চলার জন্য। ওকে, তেমন কোনো কাজ করবা না। ওকে, এরপর আসো জাতিবাচক, কমন নাউন। জাতিবাচক কি? অর্থাৎ যেটা দ্বারা যেই বিশেষ্য পদ দ্বারা যেই বিশেষ্য পদ দ্বারা পুরো গোষ্ঠীকে বুঝায়, অর্থাৎ একটা জাতিকে বুঝায়, গোষ্ঠীকে বুঝায়, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ নাম। অথবা এটাও বলতে পারো যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু সাধারণ নামকে বুঝায়। যেমন খেয়াল করে দেখো, এই যে তানভীর, এটা আমার নির্দিষ্ট নাম, কিন্তু দেখো যখন আমি বলবো ছেলে, এখন এই যে ছেলে বললে এটা কি আমার নির্দিষ্ট নাম? এটা সাধারণ নাম, এটা সাধারণ নাম, এটা পুরো ছেলের জাতিকে বুঝাচ্ছে, পুরো ছেলের জাতকে বুঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এই যে বললাম পদ্মা, এটা কিন্তু স্পেসিফিক নাম, কিন্তু যদি বলি নদী, এটা কিন্তু স্পেসিফিক নাম না, নির্দিষ্ট নাম না। এই যে বললাম হিমালয়, এটা নির্দিষ্ট নাম, কিন্তু যদি বলি পর্বত, তাহলে পর্বত দ্বারা কিন্তু নির্দিষ্ট নামকে বুঝাচ্ছে না, পুরো গোষ্ঠীকে বুঝাচ্ছে। তাহলে বাবা কি বুঝলাম? যে যেই বিশেষ্য, যেই পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর সাধারণ নামকে বুঝায় কিংবা কোনো গোষ্ঠীকে বুঝায়, সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। যেমন খেয়াল করে দেখো, আমি লিখতে পারি যে মেয়ে, এখন দেখো মেয়ে দ্বারা কিন্তু সকল মেয়েকে একসাথে বুঝাচ্ছে। আমি বলতে পারি সাগর দ্বারা কিন্তু সকল সাগরকে একসাথে বুঝাচ্ছে। এখন যদি ছেলের নাম সাগর হয়, সেটা আলাদা বিষয়, সেটা নামবাচক। বাট সাগর আসলে আগে সাগর কি ছেলে সাগর হয়েছে, না আগে সাগর হয়েছে এমনি পানির সাগর, আগেই তো হয়েছে। এটাই চিন্তা করতে হবে। ওকে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এই যে মেয়ে, সাগর, এগুলো হচ্ছে কি পুরো জাতিকে বুঝাচ্ছে। এরপর আসো গরু, এটা দ্বারা কি বুঝাচ্ছে বলতো? পুরো একটা জাতিকে বুঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে কি বলো? জাতিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। আবার বলতেছে এগুলো কি বাচক বিশেষ্য? জাতিবাচক। আমি লিখলাম যে ইহুদি, এটা পুরো একটা জাতিকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? জাতিকে বুঝাচ্ছে। আমি বললাম বাঙালি, এটা টোটালি একটা জাতিকে বুঝাচ্ছে। আমি বললাম মানুষ, এটা টোটালি একটা জাতিকে বুঝাচ্ছে। তার মানে এটা কি বাচক বিশেষ্য বলো? জাতিবাচক বিশেষ্য। আমি বললাম বালিকা, এটা দ্বারা পুরো সকল বালিকাকে বুঝাচ্ছে। বললাম মেয়ে, এটা দ্বারা সকল মেয়েকে বুঝাচ্ছে। বললাম ললনা, তাহলে ললনা দ্বারা কিন্তু একটা ললনাকে বুঝায় না, সকল ললনাকে বুঝায়। তার মানে এটা কি বাচক বিশেষ্য বলো? এটা জাতিবাচক বিশেষ্য। কি বিশেষ্য? জাতি বিশেষ্য। আমি বললাম শিক্ষক, কি বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। এই শিক্ষক ভিতরে শিক্ষক, অমুক শিক্ষক, তমুক শিক্ষক, শেষ। ঠিক আছে। আমি বললাম যে ছাত্র, তাহলে এই ছাত্র দ্বারা কি বুঝাচ্ছে? সকল ছাত্রকে বুঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি? জাতিবাচক বিশেষ্য। কি বিশেষ্য বলো ভাইয়া? জাতিবাচক বিশেষ্য। ওকে, আমাকে একটু বলো তো, আমি কি জাতিবাচক বিশেষ্যটা বুঝাইতে পারছি? ভাই বলো তো, জাতিবাচক বিশেষ্য কি বুঝাইতে পারছি?
ভাই স্লাইড গুলো কি দিবেন? আমি তো আসলে খুব একটা স্লাইডে পড়াই না ব্যাকরণ, এই যে এখানে জাস্ট প্রশ্নটা লেখা, বাকি সবকিছু কিন্তু আমি লিখে দিচ্ছি খাতায়। তো আমি যদি ওরকম স্লাইড মাস্টার হইতাম তাহলে তোমাদেরকে স্লাইড দিয়ে দিতাম, বাট আমি তো স্লাইড পড়াই না খুব একটা, তো কাজেই স্লাইড দেওয়ার কিছু নেই। এখন স্লাইড দিলে খালি এই প্রশ্নটা পাবা, তাই না? এই যে আমি কত সুন্দর করে সবকিছু লিখে লিখে বুঝাচ্ছি, এটা তো ইফেক্টিভ না? ঠিক আছে, ওকে। এরপর আসো 3 নাম্বার, খেয়াল করো 3 নাম্বার কি? 3 নাম্বার একটু গুরুত্ব দিবা। 3 নাম্বারটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য বলো তো ভাইয়া? সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য এটাকে ইংরেজিতে বলা হয় কালেকটিভ নাউন। কি নাউন বলো? কালেকটিভ নাউন। অর্থাৎ যেটা দ্বারা কোন জিনিসের সমষ্টিকে বুঝায়। যেমন খেয়াল করে দেখো দল, এখন দল দ্বারা কিন্তু সমষ্টিকে বুঝায়। ভাইয়া খেয়াল করে দেখো, আচ্ছা কেউ কি বলতে পারবা দল কেন জাতিবাচক হয় নাই? এই দল এটা কেন জাতিবাচক হয় নাই বলো তো? কারণ ভাই দল তো কোনো জাতের নাম না। ছেলে, মানুষ, শিক্ষক এগুলো একটা জাত, এটা একটা জাতের নাম। কিন্তু দল এটা কখনোই কোনো জাত। দল কি কখনো জাত হয় না? অনেকগুলো মানুষ একসাথে হয় দল হয়। তার মানে এটা হচ্ছে কি সমষ্টি বুঝাচ্ছে। আমি বললাম যে ঝাঁক, এটা দ্বারা কি বুঝাচ্ছে? সমষ্টি বুঝাচ্ছে। আমি বললাম সভা, এটা দ্বারা কি বুঝাচ্ছে? সমষ্টি বুঝাচ্ছে। আমি বললাম যে সমিতি, এটা দ্বারা সমষ্টি বুঝাচ্ছে। আমি বললাম জনতা, এটা দ্বারা সমষ্টি বুঝাচ্ছে। আমি বললাম যে পাল, ওই যে বলে ঘোড়ার পাল, হ্যাঁ, পশুর পাল, হাতির পাল, তার মানে এটা কি? পাল। রাখালের পাল, রাখালের পাল যদিও হয় না, ছাগলের পাল, তার মানে এই পাল কি? এটা বহু বচন। এরপর খেয়াল করে দেখো, আমি বললাম যে মাহফিল, এখন মাহফিল এটা কিন্তু বহু বচন, এই জন্য এটা কি? সমষ্টিবাচক বিশেষ্য। মাহফিল দ্বারা কি বুঝায়? অনেকগুলো মানুষ একসাথ হয়, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি? মাহফিল। বুঝছো? এরপর আসো সমিতি, তাহলে সমিতি এটা কি বিশেষ্য বলো? সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ এগুলো বহু বচন বুঝাবে, কিন্তু এগুলো কোনো জাত হবে না। যেমন দেখো সভা, সমিতি, দল, ঝাঁক এগুলো কোনো জাত না। কিন্তু জাতিবাচক এটাও বহু বচন হয়, যেমন ছেলে, নদী, পর্বত এগুলো বহু বচন হয়, মানে এগুলো অনেকগুলোকে বুঝায়, বাট এগুলো কিন্তু একটা জাত। এবং এটাকে বিশ্লেষণ করলে, এটাকে তুমি ডিভিশন করলে আলাদা আলাদা নাম পাবা। তুমি ছেলেকে আলাদা করো রহিম, করিম, XYZ, তুমি নদীকে আলাদা করো পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, XYZ। তো কিন্তু এগুলোকে তুমি আলাদা করলে এরকম নির্দিষ্ট কোনো নাম পাবা না। কথা কি বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলো তো নামবাচক, জাতিবাচক, এরপর হচ্ছে সমষ্টিবাচক, এই তিনটা কি বুঝতে পারছো বলো তো? ভেরি গুড। দল একটা সমষ্টিবাচক নাম, কয়েকজনের সমন্বয়ে একসাথে করে গঠিত হয়। ভালো বলছো। আচ্ছা এইবার আসো, খেয়াল করো, আমরা একটু দেখি। এরপর আসো বস্তুবাচক, এটা খুব ইজি জিনিস, এটা তোমরা পারবা। তো বস্তুবাচকটা কি? বস্তুবাচকটা হচ্ছে যেটা দ্বারা কোনো জিনিসের বস্তুকে বুঝাবে, কোনো ম্যাটেরিয়াল নাম যেটাকে বলে, প্রাণহীন জড় পদার্থ যেগুলো, হ্যাঁ, অজীব পদার্থ সেগুলো। যেমন খেয়াল করে দেখো চিনি, হ্যাঁ, যেমন খেয়াল করে দেখো চাল, যেমন খেয়াল করে দেখো হতে পারে যে কাগজ, হতে পারে কলম, হ্যাঁ, তারপর হচ্ছে কি আরো হতে পারে তোমার হচ্ছে কি ইট হতে পারে, হ্যাঁ, পাথর হতে পারে, ঠিক আছে, পানি হতে পারে, এরপর হচ্ছে মাটি হতে পারে। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমাদের বস্তুবাচক বিষয়। অর্থাৎ আমাদের এই যে আশেপাশে তুমি যত কিছু দেখো সবগুলো মোটামুটি অলমোস্ট সবই কিন্তু কি বস্তুবাচক বিষয়। তারপর হচ্ছে কি সোনা হতে পারে, এরপর হচ্ছে কি পিতল হতে পারে, রূপা হতে পারে, এগুলো হচ্ছে কি বলো? বস্তুবাচক বিষয়। ওকে, ম্যাটেরিয়াল নাম। ভেরি গুড। ডাক্তার কি ভাইয়া? ডাক্তার এটা জাতিবাচক বিষয়। বুঝতে পারছো? ডাক্তার এটা জাতিবাচক বিষয়। পুলিশ, আর্মি, ইংরেজিতে এগুলোকে সমষ্টি কালেকটিভ নাউন বললো, বাংলাতে কিন্তু পুলিশ, আর্মি এগুলো জাতিবাচক বিষয়। বুঝছো? মনে রাখিও। সমষ্টিবাচক বিষয় কি? যে বিশ্বপদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু অথবা যে কোনো জিনিসের সমষ্টিকে বুঝায়। শেষ, একদম সহজ সংজ্ঞা। বুঝছো? যেটা তারা সমষ্টিকে বুঝায়। ভাই ললনা কি? ললনা হচ্ছে জাতিবাচক বিষয়। ললনা, ছলনা সবই জাতিবাচক বিষয়। আমি কি বুঝাইতে পারছি বলতো? আচ্ছা এইবার আসো, আমরা মোটামুটি এগুলো বুঝে ফেলছি। এইবার আমরা এখন যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় বুঝবো, একটা হচ্ছে গুণবাচক আর একটা হচ্ছে ভাববাচক। এই জিনিসটা একটু বুঝবো। তো এখানে আর জায়গা নাই, অনেক কিছু লিখে ফেলছি। এইবার চলো আমরা একটু চলি। আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। একটু খেয়াল করো, গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কি? গুণবাচক বিশেষ্য হচ্ছে, আগে গুণটা বুঝো। আমি বললাম মেয়েটা সুন্দর, বা বললাম যে ছেলেটা সুন্দর। এই যে দেখো সুন্দরটা কিন্তু গুণ। সুন্দর কি বলতো? গুণ। সুন্দর গুণ। আবার বলছে সুন্দর কি? গুণ। অর্থাৎ গুণটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা অন্য পদকে মডিফাই করে। তাহলে এই যে সুন্দর, এটা গুণ। এরপর দেখো আমি বললাম যে তরুণ, এটা গুণ, তাই না? ছেলেটা তরুণ, এটা গুণ। আমি বললাম খাবারটি মধুর, এটা গুণ, এটা খাবারের গুণ, মানে এটা খাবারকে মডিফাই করে। তাহলে এগুলো হচ্ছে গুণ। আবার বলছি
আমি বললাম যে কৃপণ, এটা কিন্তু গুণ, তাই না? কি কৃপণ, এটা একটা গুণ হতে পারে। আমি বললাম সরল, এটা একটা গুণ। এখন কৃপণ এটা গুণ বলতে কি, এটা কোন পদকে মডিফাই করে সেই অর্থে গুণ। গুণ মানে যে সবসময় ভালো দিক বুঝাবে সেটা না। তো কৃপণ অর্থাৎ এটা অন্য পদকে কি করে বলতো, এটা অন্য পদকে মডিফাই করে সেই অর্থে এটা গুণ। আচ্ছা খেয়াল করো, তাহলে কৃপণ এটা কি, এটা গুণ। এখন এগুলো নিঃসন্দেহে এগুলো একটা অ্যাডজেক্টিভ। ভাইয়া মনে রাখবা, এই যে অ্যাডজেক্টিভ গুলা, অ্যাডজেক্টিভ তো অন্য পদকে মডিফাই করে। যেহেতু আমরা পড়তেছি গুণবাচক বিশেষ্য, এখন বিশেষ্য কখনোই অন্য পদকে মডিফাই করতে পারে না, এগুলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এজন্য এগুলো মডিফাই করে। এখন গুণবাচক বিশেষ্য হবে এমন যেটা অন্য পদকে মডিফাই করতে পারবে না, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভটা নাউন ভার্সনটাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। কি বলছি বলতো ভাইয়া, এই যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভটা নাউন ভার্সন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন সুন্দর, আমি বললাম যে ছেলেটি সুন্দর কিংবা মেয়েটি সুন্দর, ইটস ওকে ফাইন, কিন্তু আমি কি কখনো বলতে পারি ছেলেটি সৌন্দর্য? বলো, এটা কখনো হয়? তুমি বললা যে তানভীর ভাই সুন্দর, এই যে একজন বলছে তানভীর ভাই সুন্দর, ধন্যবাদ তোমাকে, খুব ভালো একটা জীবনমুখী একটা উদাহরণ দিছে। তাহলে ও বলছে যে তানভীর ভাই সুন্দর, ভাই ফল কি জাতিবাচক হবে না সমষ্টি? অবশ্যই জাতিবাচক, কারণ ফলকে আলাদা করলে অমুক ফল, হ্যাঁ তমুক ফল বাবা। তাহলে খেয়াল করে দেখো, এই যে দেখো 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 খেয়াল করো, তাহলে তুমি বললো সুন্দর তানভীর, কিন্তু সৌন্দর্য তানভীর এটা হয় না, কারণ এটা নাউন। তুমি বললো তরুণ তানভীর, যেহেতু বয়স আমার কম, এখনো মাত্র 18+ আমার বয়স, তাহলে এটা কি তরুণ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কিন্তু তুমি কি বলতে পারবা যে তারুণ্য তানভীর? তুমি বললা তরুণ স্যার, ঠিক আছে, কিন্তু তারুণ্য স্যার এটা হয় না। এই যে তারুণ্য, এটা হচ্ছে কি বিশেষ্য পদ। অর্থাৎ খুব সহজ, এইগুলো অ্যাডজেক্টিভের আগে না, অ্যাডজেক্টিভের পরে নাউন আনলে সেটা মিনিংফুল, সুন্দর ছেলে, তরুণ ছেলে। কিন্তু নাউনের পরে, যদি নাউনের পরে তুমি যদি এই গুণবাচক বিশেষ্যের পরে নাউন আনলে সেটা মিনিংফুল হয় না। যেমন সৌন্দর্য ছেলে, তারুণ্য ছেলে, এটা বলা যায় না। তাহলে মধুর কি হবে? মধুর খাবার, কিন্তু কখনোই বলতে পারবা না মধুরতা খাবার, তাহলে এটা হচ্ছে কি বিশেষ্য। কৃপণ, তুমি বললে কৃপণ ছেলে, কৃপণ তানভীর, এখন এটা বলিও না, কারণ আমি কৃপণ না, যথেষ্ট বড় আমার কি মন। তাহলে কৃপণ ছেলে এটা হয়, কিন্তু কখনোই বলতে পারবা না যে কৃপণতা ছেলে, এটা কখনো হয়। কিংবা কখনোই বলতে পারবা না যে কার্পণ্য ছেলে। তাহলে কৃপণতা কার্পণ্য এই দুটো হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। সরল ছেলে, সরল তানভীর, ঠিক আছে, কিন্তু কখনোই তুমি বলতে পারবা না কি সরলতা তানভীর, এটা কি হয় না। তাহলে এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে এই যে এগুলো, এগুলো কিন্তু বিশেষণ। আবার বলছি, এগুলো কি বলতো ভাইয়া, এগুলো হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ, এগুলো বিশেষণ। তাহলে গুণবাচক বিশেষ হচ্ছে এইগুলো, গুণবাচক বিশেষ কি এইগুলো, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ, এগুলো কি গুণবাচক বিশেষ। এখন গুণবাচক বিশেষ জেনে এইবার তোমাকে আমি টেকনিকটা দিই, এবার তোমাকে আমি কৌশল দিই। দেখো এতক্ষণ তুমি বেসিক বুঝছো, এবার তুমি টেকনিক মনে রাখো। হ্যাঁ, যদি জফলা থাকে, যদি ঝ থাকে, যদি তা থাকে, যদি তয় ভ প্রত্যয় থাকে, সেগুলো গুণবাচক বিশেষ্য। যেমন ওই যে একটা বলছি সৌন্দর্য, দেখো এই যে সৌন্দর্য আছে কি ঝ আছে, দেখো ঝ আছে, আছে না? দেখো ওই যে বলছি যে মধুরতা, তাহলে দেখো এই যে তা আছে, মধুরতা, দেখছো? এরপর দেখো বীর, এটা গুণ, কিন্তু বীরত্ব, খেয়াল করে দেখো এটা গুণবাচক বিশেষ্য। এই যে দেখো বীরত্ব, তয় ভ প্রত্যয় যুক্ত আছে। এরপর জফলা দিয়ে হতে পারে, এই যে দেখো তারণ্য, জফলা দিয়ে হচ্ছে, বুঝছো? তাহলে এইবার বলো তো গুণবাচক বিশেষ্য কি বুঝতে পারছো ভাইয়া? সমষ্টিবাচক আর জাতিবাচকের ভিতর পার্থক্য কি? এটা বারবার বারবার বলছি বাবা। জাতিবাচক একটা জাত, ফল একটা জাত, পাখি একটা জাত, মানুষ একটা জাত, দল ঝাঁক এগুলো কোনো জাত না, মিছিল মাহফিল এগুলো কোনো জাত না, এগুলো সমষ্টিকে বোঝাচ্ছে। বুঝছো? এবার বলো তো বুঝছো কিনা, ক্লিয়ার? তার পুলিশ আর্মি এগুলো জাতিবাচক কি হবে বাবা? এগুলো জাতিবাচক না হলে এগুলো কি হবে বলো? ইংরেজিতে, আমি আবার বলছি, ইংরেজিতে এগুলো কালেকটিভ নাউন আনসার করতে পারো, বাট বাংলাতে এগুলো মানে জাতিবাচক বিষয় হবে, কারণ এগুলো একটা জাত, বুঝছো? পুলিশ এটা একটা জাত, আর্মি এটা একটা জাত, এভাবে মানুষ এটা একটা জাত, বুঝছো? ছেলে মেয়ে বালক শিক্ষক এটা একটা জাত, শিক্ষক এটা একটা জাত। তাহলে শিক্ষক হলে হ্যাঁ আর্মি পুলিশ এগুলো কেন হবে না বলো? এই জন্য ইংরেজি গ্রামার আর বাংলা গ্রামারে কিছু কিছু জায়গাতে অনেকটা পার্থক্য ক্রিয়েট করে। আচ্ছা, হোপফুলি এবার আমরা গুণবাচক বিষয়টা বুঝছি।
এইবার আসো আমরা একটু দেখি ভাববাচক বিশেষ্য। কি বাচক? ভাববাচক। ভাববাচক বিশেষ্য। ওকে, তো ভাববাচক বিশেষ্য কি? বা এটার আরেকটা নাম হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তো যাহা ভাববাচক বিশেষ্য তাহাই ক্রিয়াবাচক বিশেষ্য। কথা কি বুঝছো? যাহা ভাববাচক তাহাই ক্রিয়াবাচক। এখন খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে দেখো খাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া। যাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া। ঘুমাচ্ছে, এটা কিন্তু ক্রিয়া। এগুলো ক্রিয়া, তাই না? এই যে ক্রিয়াগুলো, এগুলোর বিশেষ স্বরূপ, এই যে খেয়াল করে দেখো, গুণের বিশেষ স্বরূপ হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে ক্রিয়াবাচক বিশেষ স্বরূপ হচ্ছে ক্রিয়ার বিশেষ স্বরূপ হচ্ছে গুণবাচক বিশেষ্য। এখন আমি বললাম সে খাচ্ছে, এখানে খাচ্ছে ক্রিয়া, এখানে খাচ্ছে কি? ক্রিয়া। আবার বলছি, আমি বললাম যে রহিমা খাচ্ছে, রহিমা খাচ্ছে, রহিমা নাউন, খাচ্ছে ক্রিয়া। এখন দেখো, আমি বললাম যে রহিমা খাওয়া, বুঝার সুবিধার্থে, বুঝো ভালো করে। আচ্ছা, এখন কি এটা কি কোনো মিনিং হইলো? এটার কোনো অর্থ হয় না। তাহলে দেখো, এই যে খাওয়া, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই ক্রিয়ার বিশেষ স্বরূপ। কথা কি বুঝছো? এই জন্য দেখো, রহিমা খাচ্ছে এটা মিনিংফুল, কিন্তু রহিমা খাওয়া এটার কোনো মিনিং হয় না। কথা কি বোঝা গেছে না বুঝো নাই? এরকম খেয়াল করে দেখো, আমি বললাম যে রহিমা ভোজন, এটার কোনো অর্থ হয় না। তাহলে খাওয়া, ভোজন এগুলো হচ্ছে বিশেষ্য, ক্রিয়ার বিশেষ স্বরূপ, অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ কি? ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর আমি বললাম যে রহিমা যাচ্ছে, রহিমা যাচ্ছে এটা মিনিংফুল, কিন্তু বললাম রহিমা যাওয়া। আমি বললাম যে রহিমা গমন, তাহলে এগুলো হচ্ছে বিশেষ স্বরূপ। এরপর দেখো, আমি বললাম রহিমা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে এটা ক্রিয়া, কিন্তু আমি বললাম রহিমা ঘুমা। ঠিক আছে, এটার কোনো, হ্যাঁ যদি একটা অর্থ মিনিং হয় যে রহিমা তুই এখন ঘুমা, বাট এই ঘুমা কিন্তু সেটা না। এটা একটু পর আরো ক্লিয়ার করবো। আমি বললাম যে রহিমা শয়ন, রহিমা শয়ন হয় না, তার মানে এটা হচ্ছে ঘুমাচ্ছে ক্রিয়ার বিশেষ স্বরূপ। কথা কি বোঝা গেছে? এরপর দেখো, দেখছে এটা কিন্তু ক্রিয়া, দেখছে এটা কিন্তু ক্রিয়া। এখন আমি বললাম রহিমা দেখছে, এটা ক্রিয়া, কিন্তু যদি বলি রহিমা দেখা, এটা কি হয়? রহিমা দেখছে সেই অর্থে কি রহিমা দেখা হয়? হ্যাঁ, রহিমা দেখা সেটা হয় যে রহিমা তুই আমার দেখা, কিন্তু রহিমা দেখা এটা কি হয়? হয় না। আবার বলছি, এই যে দেখা, এটা কখনোই এটা ক্রিয়া না, এটা জীবনেও ক্রিয়া না। ইউটিউব, ফেসবুকে ক্লাস দেখো, দেখবা হাজার হাজার টিচার পড়াইতেছে, দেখা ক্রিয়া, দেখা ক্রিয়া, পড়া ক্রিয়া। কই থেকে আইলে? কেমনে ক্রিয়া? কিভাবে ক্রিয়া হয়? হচ্ছে না। হ্যাঁ, রহিমা তুই আমাকে এটা দেখা, সে অর্থে ক্রিয়া হয়, তাই না? কিন্তু এখানে তো এটা ক্রিয়া না, এগুলো কখনো ক্রিয়া হয় না। আমি একটু পরে আসতেছি। এরপর দেখো, দেখছো, এটার আরেকটা রূপ, এটা আরেকটা বিশেষ পদ কি? দর্শন, দর্শন। ওকে, তো এটা, এখানে একটা জিনিস মনে পড়ছে, একটা হচ্ছে দ আর একটা হচ্ছে ধ, বুঝছো? একবার রংপুর ক্লাস নিতে গেছি, ইয়েতে কই জানি এটা, নিউরনে, ক্লাস নিতে গেছি। তো এক মেয়ে, আমি ওদের হচ্ছে প্রথমে আগে ক্লাস নিছি, একটা ক্লাস নেওয়ার পর আবার শেষের দিকে গিয়ে আবার ক্লাস নিচ্ছি। তো তখন এই মেয়ে বলছে, ভাইয়া সেই প্রথম ক্লাসে আপনার ধর্ষণ পেলাম, এরপর আর পেলাম না। আমি বলছি, বাবারে এটা দর্শন, এটা দর্শন, এই জন্য বর্ণগুলোর উচ্চারণ জানতে হবে, নাইলে অর্থ আকাশে উঠে যাবে, বুঝছো? তো এইবার খেয়াল করে দেখো, তাহলে এইগুলো হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছো? এইবার আসো, আমি তোমাদেরকে এবার টেকনিক দিই। টেকনিকটা হচ্ছে, মনে রাখবা, ধাতুর সাথে কখনো আপ্রত্যয় যুক্ত হলে সেটা ভাববাচক বিশেষ্য। ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হলে সেটা ভাববাচক বিশেষ্য। যেমন দেখো, দেখ এটা ধাতু, ধাতু কি তোমাদেরকে বলি? ক্রিয়াপদের মূল অংশ। অর্থাৎ আরো সহজ করে বলি, আমরা যেগুলো তুই তুকারি করে বলি না, তুই দেখ, তুই পর, এরপর কি তুই কর, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ধাতু, তুই তুকারি করে বলে। তো ধাতুর সাথে আপ্রত্যয় যুক্ত হলে সেগুলো ভাববাচক বিশেষ্য। তাহলে দেখা, পড়া, করা, এগুলো ভাববাচক বিশেষ্য। এরপর আসো, আনপ্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য। যেমন খেয়াল করে দেখো, করানো, যেমন খেয়াল করে দেখো, দেখানো, হ্যাঁ, যেমন ঘুমানো, এগুলো ভাববাচক বিশেষ্য। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অনপ্রত্যয় যুক্ত থাকলে ভাববাচক বিশেষ্য হয়। সাধারণত পরীক্ষাতে এগুলো বেশি প্রশ্ন আসে। যেমন খেয়াল করে দেখো, গমন, তাই না? যেমন খেয়াল করে দেখো, শয়ন, যেমন দর্শন, কিয়ন, দর্শন। এরপর আসো কি, হ্যাঁ, আরো কি, চলন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। এবার বলো তো, আমি কি তোমাদেরকে ভাববাচক বা ক্রিয়াবাচক বিষয়টা কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি?
বলো ক্লিয়ার কিনা? ক্রিয়াবাচক আর ভাববাচক কি সেম, একই জিনিস, যে কোনো পরীক্ষারও যে কোনো একটা দিয়ে দিলে হবে। হ্যাঁ ক্লিয়ার? এবার চলো একটু দেখি, তোমাদেরকে একটু বাজাই দেখি কতদূর তোমরা বুঝছো। বিশেষ্য পদ নির্ণয় করো, এইগুলো একটু নির্ণয় করো তো, দেখো পারো কিনা। যদি এখন সবই পারবা হোপফুলি, তবে একটু দেখো নিজে নিজে একটু আইডেন্টিফাই করো। দেখো জনতা, এরপর হচ্ছে গরু, চাল, চলন, মহাত্মা গান্ধী, এরপর হচ্ছে সরলতা, একদম যা যা পড়াইবো বোর্ডে সেম সেম ওভাবেই দেখবা যে কমন আসবে, একদম সেম টু সেম, কোনো কথা নাই, যা পড়াবো তাই আসবে। বলো 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 বলো, দ্রুত সলভ করো। আরে কি উত্তর করতে 6? আমি বলছি যে মানে কোনটা কোন ধরনের বিশেষ এটা আইডেন্টিফাই করো। তোমরা কি বুঝো নাই? আমি বলছি এই যে বিশেষ পদ এতক্ষণ ধরে পড়াইলাম, এখানে মোট 7টা পদ দেওয়া আছে। এখন এই 7টা কোনটা কোন ধরনের বিষয়? 1 2 3, ও এটা 3 হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে। কোনটা কোন ধরনের বিষয় একটা আইডেন্টিফাই করো তো, দেখো পারো কিনা। দ্রুত, হাতে কিন্তু সময় কম, তাড়াতাড়ি করো বাবা। এই আজকের ক্লাস, এত সুন্দর ক্লাস যারা মিস করতেছে তারা কত বড় হতভাগা বুঝো। 110 জন ক্লাস করে এতগুলো স্টুডেন্টের ভিতরে, তারা অনেক বড় হতভাগা না বলো? এত সুন্দর ক্লাস আর কই পাবে বলো? গরু বানান এমন কেন, গয়র সুকার গৌকার আর কি, এটা আধুনিক প্রমিত বানান আর কি। তো চলো আমরা একটু দেখি। জনতা এটা আমরা পড়েছি, এটা সমষ্টিবাচক, আমি তো অনেক উদাহরণ দিছি, সবগুলো চলে আসছে। গরু এটা কি বাচক? জাতিবাচক, তাই না? চাল এটা বস্তুবাচক, চলন এটা ভাববাচক বা ক্রিয়াবাচক, মহাত্মা গান্ধী এটা নামবাচক, আর সরলতা এটা হচ্ছে গুণবাচক, তাই না? কার কয়টা হয়েছে বলতো? কার কয়টা হয়েছে বলতো? সমষ্টিবাচক, জাতিবাচক, বস্তুবাচক, ভাববাচক, নামবাচক, গুণবাচক। ওকে চলো এইবার আমরা পড়বো বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখন আমরা আলোচনা করব বিশেষ্য পদ নিয়ে। তো একটু গুরুত্ব দিবা, মনোযোগ দিবা। তো বিশেষ্য পদ, বিশেষণ পদ কাকে বলে, কত প্রকার ও কি কি। সহজ কথা, যে পদ অন্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে বিশেষণ পদ বলে, বা যেই পদ অন্য পদ সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বুঝায় সেটাই বিশেষণ পদ। তাহলে যে পদ অন্য পদের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝায় সেটাই বিশেষণ পদ। শেষ। যেমন খেয়াল করে দেখো, এই যে ভালো, এটা কিন্তু বিশেষণ পদ, আমরা তো সবাই জানি। কেন বলো তো? এই ভালো এটা শোনার সাথে সাথেই তোমার মাথার ভিতরে গেঁথে গেছে যে আল্লাহ এটা তো বিশেষণ পদ। কেন? কারণ এটা অন্য পদকে মডিফাই করে। ভালো ছেলে, ভালো বই, ভালো খাবার, ভালো শিক্ষক, ভালো মার্কেট, ভালো, এটা অন্য পদকে মডিফাই করে, কাজে এটা কি বিশেষণ পদ। এটা কি পদ বলো তো? বিশেষণ পদ। এখন বাবা এই ভালো সবসময় বিশেষণ পদ নাও হতে পারে, অর্থাৎ বিশেষণ পদগুলা সেগুলো জন্মগতভাবে বিশেষণ। যেমন ভালো এটা জন্মগতভাবে বিশেষণ, কিন্তু এই বিশেষণ মাঝে মধ্যে তার মন চাইতেই পারে যে আমি বিশেষণ থাকবো না, আমি বিশেষ্য হয়ে যাব। আমি কি হয়ে যাব? বিশেষ্য হয়ে যাব। ব্যাপারটা তুমি ভালো করে খেয়াল করো। যেমন ধরো একটা উদাহরণ দিলাম, যেমন আমি একটা বাক্য বললাম যে ভালো বাড়ি পাওয়া কঠিন, ভালো বাড়ি পাওয়া কঠিন। আচ্ছা এখন এই ভালো এটা নিঃসন্দেহে বিশেষণ, ডাউট আছে? নো ডাউট, নো ডাউট ইট, এটা বিশেষণ পদ, কোনো ডাউট নাই যে এটা বিশেষণ পদ। কেন? কারণ এই যে বিশেষণ পদটা আছে এইটা এই বাড়িকে বিশেষায়িত করছে। এটা কাকে বিশেষায়িত করছে? বাড়িকে বিশেষায়িত করছে, রাইট? এই জন্য এটা বিশেষণ পদ। এখন খেয়াল করে দেখো, আমি বললাম যে আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, তার মানে কি? এই যে ভালো পদটা আছে, এই ভালো পদ। এখন দেখো আপন ভালো সবাই চায় মানে কি? মানে নিজের ভালো সবাই চায়।
আচ্ছা, এইখানে এই বাড়িকে বিশেষায়িত করতেছে ভালো, এই জন্য এটা বিশেষণ। কিন্তু বলতো এইখানে এই বাক্যে ভালো কে? আপন ভালো বলছে না, এখানে বলছে আপন ভালো সবাই চায়, তার মানে তো আপন ভালো সেটা বলে নাই। তাহলে ভালো কে? সবাই ভালো সেটা বলছে না, এই বাক্যে তো সেটা বলে না। এই বাক্যে বলছে আপন ভালো সবাই চায়, তার মানে কি সবাই ভালো না? তাহলে এই বাক্যে আপনও ভালো না, সবাইও ভালো না, চাইও ভালো না, কোনো পদকেই এই বাক্যে ভালো মডিফাই করে না। বলো, কোন পদকে কি এই বাক্যে ভালো মডিফাই করে? করে না। এই জন্য এই ভালো, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে খেলাটা কোন জায়গাতে গেছে? খেলাটা হচ্ছে এটা যে বিশেষণ পদগুলো সে সবসময় বিশেষণ, কিন্তু মাঝে মধ্যে তার মনে হতেই পারে আমি আর বিশেষণ থাকবো না, আমি আমার রূপ পরিবর্তন করব, রং পরিবর্তন করব, আমি এবার হয়ে যাব বিশেষ্য। ওয়ান কাইন্ড অফ শরীফ থেকে শরীফা। শরীফের যেমন মাঝে মধ্যে মন চাইলে তার মন চাইছে যে আমি শরীফা হয়ে যাব, আমি অনেক কিছু কেটে ফেলবো, ইয়ে করে ফেলবো, হ্যাঁ, ডট ডট ডট। তারও মনে চায় যে আমিও মাঝে মধ্যে কি হয়ে যাব, আমি বিশেষ্য হয়ে যাব। তখন সে একটা বাক্যে এসে সে এমন ভাবে বাক্যে বসে তাকে দেখে তোমার কাছে মনে হবে যে সে আসলে একটা কি, সে আসলে একটা বিশেষণ, কিন্তু আসলে সে কিন্তু কাউকে মডিফাই করে না, সে হচ্ছে বিশেষ্য। কথা কি বুঝতে পারছো? যেমন খেয়াল করে দেখো, আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবা। ধরো আমি বললাম এখানে দেখো, ধরো আমি আরো কিছু উদাহরণ দিলে তুমি আরো ভালো বুঝবা। যেমন দেখো, আমি বললাম যে মন্দ লোকে এসব বলে। এবার বলো, এই মন্দ এটা কি বিশেষণ না বিশেষণ? বলো তো, বলো। তাহলে দেখো, এই যে এখানে এই লোককে বিশেষায়িত করছে, কেমন লোক? মন্দ লোক। তার মানে এই যে মন্দটা আছে এটা নিঃসন্দেহে এটা একটা বিশেষণ। এটা কি? এটা একটা বিশেষণ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু দেখো, আমি যদি বলি এখানে মন্দের কি আছে, এখানে মন্দের কি আছে, এইবার বলো তো, এই মন্দ এটা কি বিশেষণ না বিশেষণ? বলো, এই মন্দ এটা কি বিশেষণ না বিশেষণ? বলো তো, দেখো পারো কিনা। বলো, দেখো এখানে মন্দের কি আছে? আচ্ছা দেখো, এখানে বলছে যে লোক মন্দ, কিন্তু এখানে কি বলছে? কে মন্দ, কি মন্দ, কোনো কথা আছে? কারো সম্পর্কে কোনো তথ্য দিয়েছে? নাই। তার মানে এই মন্দ কিন্তু বিশেষ্য। আশা করি কনসেপ্টটা তোমরা ধরতে পারছো, রাইট? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা এক্সট্রা জিনিস, যেটা তোমাদেরকে অনুচ্ছেদ থেকে যখন তোমরা বিশেষ্য বিষয় নির্ণয় করবে তখন তোমাদের কাজে লাগবে। এবার চলো আমরা এটার ক্লাসিফিকেশন গুলো একটু পড়ি, ওকে? সো প্রথমত হচ্ছে রূপবাচক বিশেষণ। এই রূপবাচক বিশেষণকে অনেক জায়গাতে বর্ণবাচক বিশেষণও থাকে, আমি যেটা লিখছি সেটাও দিতে পারো, অথবা যে কোনো বইতে যেটা দেওয়া আছে একই জিনিস পড়লেই পারবা। এটা অনেক জায়গাতে বর্ণবাচক বিশেষণও দেওয়া থাকে, অর্থাৎ যেটা দ্বারা রূপকে বুঝাবে। যেমন দেখো, নীল শাড়ি, তাইলে শাড়ির কি রংটা হচ্ছে কি, শাড়ির রূপটা হচ্ছে কি নীল, ওকে? সবুজ মাঠ, তাহলে এখানে মাঠের রূপ বুঝাচ্ছে, এজন্য সবুজটা হচ্ছে রূপবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ কি? যেমন চালাক ছেলে, তাহলে ছেলের গুণ কি? চালাক। অবস্থাবাচক বিশেষণ, যেমন দেখো চলন্ত ট্রেন, তাহলে দেখো এই যে ট্রেনের অবস্থা কেমন? চলন্ত। ট্রেনের অবস্থা কেমন? চলন্ত। সংখ্যাবাচক বিশেষণ, যেমন খেয়াল করে দেখো 1 টাকা, দেখো এই যে 1 টাকা, তাহলে 1 টাকা, এটা 1 টাকা, হ্যাঁ, 10 পয়সা, তাহলে এখানে এগুলো হচ্ছে কি? সংখ্যা। এগুলো কি? এগুলো হচ্ছে সংখ্যা। আচ্ছা, তাহলে সংখ্যাবাচক বুঝছো। এরপর খেয়াল করে দেখো, এরপর হচ্ছে কি? ক্রমবাচক। তো ক্রমবাচকটা কি? ক্রমবাচকটা হচ্ছে সাধারণত, ধরো আমি যদি বলি যে প্রথম, হ্যাঁ, এই যে দেখো প্রথম টাকা, প্রথম ক্লাস, তাহলে এই যে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে ক্রমবাচক। কিন্তু মানে সহজ কথা হচ্ছে কি, 1, 2, 3 এগুলো হচ্ছে আমাদের সংখ্যাবাচক, এগুলো কি বাচক? সংখ্যাবাচক। কিন্তু প্রথম, এরপর হচ্ছে কি? দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে কি? ক্রমবাচক। এগুলো কি? ক্রমবাচক। এরপর আসো পরিমাণবাচক, অর্থাৎ যেটা দ্বারা পরিমাণ বুঝাবে, যেটা দ্বারা কি বুঝাবে? পরিমাণ বুঝাবে। যেমন খেয়াল করো, পোয়াটেক দুধ, পোয়াটেক দুধ, তাহলে দুধের পরিমাণ কত? পোয়াটেক, ঠিক আছে? এরপর দেখো 1 কেজি চাল, তাহলে চালের পরিমাণ কত? 1 কেজি। কথা কি বুঝতে পারছো? এরপর আসো অংশবাচক, অর্থাৎ যেটা দ্বারা কোনো জিনিসের কি বুঝাবে? অংশ বুঝাবে। যেটা দ্বারা কোনো জিনিসের কি বুঝাবে? বলো, অংশ বুঝাবে, সেটাই হচ্ছে অংশবাচক বিষয়। যেমন খেয়াল করে দেখো, আমি বললাম যে 1 কাঠা জমি, তাহলে দেখো এই যে জমির অংশ বুঝাচ্ছে, হ্যাঁ, 1 কাঠা জমি হইতে পারে,
1% জমি, তাও হইতে পারে। এরপর খেয়াল করে দেখো উপাদানবাচক, যেমন দেখো আমি বললাম যে কাঠের দরজা, তাহলে দেখো কাঠটা হচ্ছে কি দরজার উপাদান, কাঠটা কি বলো, কাঠটা হচ্ছে দরজার উপাদান। পাথরে মূর্তি, তাহলে মূর্তির উপাদানটা কি, পাথর, অর্থাৎ মূর্তি কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পাথর। প্রশ্নবাচক, যেমন খেয়াল করে দেখো কেমন, হ্যাঁ কি, অর্থাৎ যেগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়, কেমন মানুষ, কি করে ইত্যাদি। নির্দিষ্টতা জ্ঞাপক, অর্থাৎ যেটা দ্বারা নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝায়, যেমন দেখো এই লোক, দেখো এই লোক, তাহলে দেখো এই যে লোকের বিশেষণ কে, এই, বুঝছো, এই যে দেখো লোকটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, যখন তুমি বলো এই লোক তখন দেখো এই লোক, লোকটাকে তুমি নির্দিষ্ট করে বুঝাও, এই জন্য এটা হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। এবার বলো তো বুঝতে পারছো কিনা, 1 পোয়া বলে না, এটাকে বলা হয় পোয়াটেক দুধ, বুঝতে পারছো, 1 পোয়া বলে না। আচ্ছা বুঝতে পারছো কিনা এবার আমাকে একটু বলো। বলো তো ভাইয়া বুঝছো কিনা, বুঝছো? দেখে নাও একবার, আশা করি বুঝতে পারছো। সবগুলো ইজি, জাস্ট তোমরা মানে এগুলো যদি নিজেরাও যদি পড়ো, বিশেষণ পদ থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা এবার তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। ধরো আমি বললাম যে 16 আনা দখল, এবার বলো তো এখানে এই যে 16 আনা এটা কোন ধরনের হবে, বলো 16 আনা দখল এটা কোন ধরনের হবে বলো তো, বলো 16 আনা দখল এটা কোন ধরনের হবে বলো। আচ্ছা আজে বাজে কমেন্ট কেন করো, বুঝো না যে মানে একটা ম্যাচিউরিটি কি এখন আসে নাই বলো। এই যে একটা ঝামেলা বাজাইছো, এই যে একজন বলছো পরিমাণবাচক আর একটা বলছো অংশবাচক। এখন দেখো 16 আনা দখল, তার মানে দেখো একটা অংশ, মানে পুরোটা দখল না। দেখো যারা পরিমাণবাচক উত্তর করতেছে একটু ভালো করে বুঝো বাবা, একটু ভালো করে এগুলো বুঝো, কজ নাইলে সামনে ঝামেলা করবা। দেখো 16 আনা দখল মানে কি, ধরো এই হচ্ছে তোমার পুরো জমি, তার ভিতরে তুমি 16 আনা দখল করছো, তার মানে একটা অংশকে বুঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অংশবাচক। আমি মনে হয় বুঝাইতে পারি না, এটা কি অংশবাচক। যেমন দেখো আচ্ছা এবার তোমরা বলো, ধরো এবার আমি বললাম অর্ধেক, অর্ধেক সম্পত্তি, এবার বলো অর্ধেক সম্পত্তি, এখানে এই অর্ধেকটা কি বলো, এটা কি পরিমাণবাচক না অংশবাচক, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। ধরো আমি বললাম যে অর্ধেক সম্পত্তি, এখন বলো অর্ধেক সম্পত্তি এবার এটা কি অংশবাচক না পরিমাণবাচক বলো তো। ভেরি গুড, তাহলে দেখো অর্ধেক সম্পত্তি তার মানে আমার টোটাল সম্পত্তি হচ্ছে এইটা, এইটার অর্ধেক, এই যে এটার অর্ধেক, তার মানে এটা হচ্ছে কি অংশবাচক। এখন খেয়াল করে দেখো, এখন খুব ভালো করে বুঝো, এখন ধরো আমি বললাম যে 1% জমি, আচ্ছা 1% জমি, এখন এই 1% আমি বলো তো এই 1% দ্বারা কি বুঝাচ্ছে। আচ্ছা 1% জমি দ্বারা কি এটা বুঝাচ্ছে যে অনেক বড় একটা জমি, সেখান থেকে 1% না, 1% মানে 1% জমি শেষ। এখন 1% জমি আলাদাভাবে হইতে পারে, 1% দ্বারা কিন্তু কোনো মানে বড় একটা অংশের একটা অংশকে বুঝাচ্ছে না, তার মানে এটা কিন্তু পরিমাণবাচক। আমি দুঃখিত, আমি মনে হয় যে প্রথমে 1% এটাকে অংশবাচক বলছি, হয়তো একটু এলোমেলো হয়েছে, তোমরা একটু কালেকশন করে নিও। তাহলে দেখো 1% এটা কিন্তু পরিমাণবাচক, বুঝতে পারছো। তাহলে দেখো অর্ধেক সম্পত্তি এটা একটা অংশকে বুঝাচ্ছে, মানে পুরোটার একটা অর্ধেক। 16 আনা তার মানে একটা নির্দিষ্ট জায়গার একটা অংশকে বুঝাচ্ছে, কিন্তু 1% এটা দ্বারা পুরো 1%কেই বুঝাচ্ছে, এটা দ্বারা অংশকে বুঝাচ্ছে না, জন্য এটা হচ্ছে কি পরিমাণবাচক। এটা কি বলো, এটা পরিমাণবাচক। ওকে বুঝতে পারছো, 1% বলুক 10% বলুক যাই বলুক, 1% বলুক 10, 1 কেজি 2 কেজি 10 কেজি যাই বলুক, এগুলো পরিমাণবাচক, কারণ কেজি সাধারণত পরিমাণ অর্থে ব্যবহৃত হয়। এবার বলো বুঝছো কিনা। 1% মতো 1 কাঠা, 1% মতো 1 কাঠা, এটাও আমাদের পরিমাণবাচক হবে, কারণ এটা নির্দিষ্ট কোনো জিনিসের পুরো অংশটাকে বুঝাচ্ছে না, বুঝতে পারছো, মানে একটা অংশটাকে বুঝাচ্ছে না। ভাই 100 টাকার 20 টাকা কি হবে, থাপড়ামো, 100 টাকার 20 টাকা, এটা পরীক্ষাতে আইবো যে 100 টাকার 20 টাকা, এখানে বিশেষণ কোনটা, আজে বাজে প্রশ্ন করে। ওকে আমি আরেকবার একটু বুঝাই দিই, একটু ভালো করে বুঝো। দেখো ভাই
খুব খুব মনোযোগ দাও, যদি কেউ না বুঝে তাহলে আমি একটু বুঝাই। ধরো আমি বললাম যে 1% জমি। আচ্ছা, এখন এই 1% জমিতে এই 1% জমি দ্বারা কি এটা বুঝাচ্ছে কিনা আগে নর্মাল চিন্তা করো। 1% জমি দ্বারা কি এটা বুঝাচ্ছে যে কোনো একটা বড় জমির একটা অংশ? বলো তো এরকম কিছু বুঝাচ্ছে? না, এরকম কিছু বুঝাচ্ছে না। তার মানে এটা পরিমাণবাচক। এটা কি বাচক বলো তো? এটা হচ্ছে পরিমাণবাচক। খুব সহজ। দেখো, যদি বলি যে অর্ধেক জমি, এই অর্ধেক জমি দ্বারা কি এবার বলো, এবার একটা অংশকে বুঝাচ্ছে না? দেখো, অর্ধেক জমি মানে কি? ধরো এটা একটা জমি, তার মানে এই জমির অর্ধেক, তার মানে এই যে এই জমির অর্ধেক, এই যে অর্ধেক, তার মানে এটা অংশকে বুঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অংশবাচক। এবার বলো বুঝছো কিনা? এবার বলো বুঝছো কিনা? 1 কেজি আম, এটাও পরিমাণ, অবশ্যই অবশ্যই পরিমাণ, কারণ এটা আমের কেজিকে বুঝাচ্ছে, আমের পরিমাণকে বুঝাচ্ছে। এবার বলো তো বুঝছো কিনা? এবার বলো বুঝছো কিনা? ভাববাচক ও বিধেয় এগুলো প্রকার, বিশেষণের প্রকার না, এগুলো পড়া লাগবে না। ভাববাচক শেষ, এটাই শেষ, এটার কোনো প্রকার আর পড়া লাগবে না, কারণ এটার প্রকার তোমার পরীক্ষাতে আসবে না। বিশেষণে পড়াইলে অনেক ক্রিয়া বিশেষণ, বিশেষণে পড়াইলে তোমার বাক্যের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তোমাদের বোর্ডে কখনো এগুলো থেকে প্রশ্ন আসে না। ওকে, এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা একটু বোর্ড প্রশ্ন সলভ করি। তো যদিও তোমাদেরকে আমি অনেক মানে খুব ডিপ বুঝাইছি, অনেক ডিপ জিনিস বুঝাইছি, বাট দেখো বোর্ডে আরো অনেক সহজগুলো আসে। সেটা হচ্ছে আমাদের আজকের বোর্ড প্রশ্ন 1 বরিশাল বোর্ড 2019 আসছে। তাহলে বলো তো এটা বলো, বলো। রিহান, সংখ্যাবাচক হবে 100, 200, 99, 100, 101 সংখ্যাবাচক। তাহলে 16 আনা কি? তাহলে হচ্ছে 16 আনা হচ্ছে না, 16 আনা দখল মানে কি রে ভাই? 16 বুঝো নাই তোমরা? 16 আনা দখল মানে তো তুমি 16 আনা দখল করছো। ধরো এটা একটা জমি, এখান থেকে 16 আনা দখল করছো, তার মানে একটু 16 আনা দখল মানে কি? মানে পুরোটা থেকে একটা অংশ দখল করছো, তাই না? তার মানে এটা অংশবাচক। আচ্ছা, এবার বলো এখান থেকে তোমরা এখানে কি বলছো যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ বের করো। আছেন তো ভালো, আছেন তো ভালো। এখন ভালো এটা বিশেষণ পদ, এটাতে কোনো ডাউট নাই, কিন্তু কথা হচ্ছে এখানে আসলে এই ভালোটা কোনো পদকে মডিফাই করতেছে না। এই ভালোটা কি করতেছে না? কোনো পদকে মডিফাই করতেছে না। তো বলছো অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। এখন অনুচ্ছেদে এটা আসলে বিশেষণ রূপে কাজ করতেছে না, খুব ভালো করে বুঝো। ভালো এটা জন্মগতভাবে এটা বিশেষণ পদ, ঠিক আছে? এখন এই যে ভালো এটা বিশেষণ পদ, এটার কোনো ডাউট নাই, কিন্তু এই বাক্যে এটাকে বিশেষণ হিসাবে কি করতেছে না? কাজ করতেছে না। আবার বলতেছি, কারণ এই ভালো কিন্তু কাউকে মডিফাই করতেছে না। তো এই জন্য এটাকে আমরা মোটামুটি একটা ত্রুটিযুক্ত প্রশ্ন বলতে পারি এই অংশটাকে। যদিও গাইড বইতে এটাকে বিশেষণ পদ হিসাবে দেওয়া, আবার বলছি এটা কিন্তু বিশেষণ পদ, কিন্তু বাক্যে ব্যবহার হওয়ার কারণে এটা বিশেষণের প্রয়োগ এখানে আসে নাই, কারণ বিশেষণ হতে হলে সেটা অন্য আরেকটা পদকে মডিফাই করা লাগবে, যেটা এখানে করে না। তো এই অংশটা আমরা বাদই দিই। পরীক্ষাতে যদি ভালো উত্তর করো তাহলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, বাট এরকম প্রশ্ন খুব কম, রেয়ার। এটা হয়তো বা একটা ভুলের কারণে, একটা মিস্টেক ধরে নেয়, আমরা উত্তর করি, সামনের দিকে যাই। কিছু আলাপের পর হ্যাঁ দেখিয়ে সাফেদ দেওয়াল। তো সাফেদ মানে হচ্ছে সাদা। এখন এইটা, এই যে দেখো, এটা দেওয়ালকে বিশেষায়িত করছে, এই জন্য সাফেদ এটা কিন্তু বিশেষণ। শান্ত ফটোগ্রাফটিকে, এটা বুঝতে পারতে যে এটা শান্ত, এটা ফটোগ্রাফকে বিশেষায়িত করছে। তারপর বললাম হ্যাঁ এটা হচ্ছে কি? জিজ্ঞাসু অতিথি, এখানে জিজ্ঞাসু হবে অতিথিকে। তাহলে কেমন কেমন অতিথি? জিজ্ঞাসু অতিথি, তাই না? জিজ্ঞাসু মানে হচ্ছে জিজ্ঞাসা করতে চাই এমন, তার মানে এটা বিশেষণ। এখন সাধারণত প্যাসেজ থেকে যখন প্রশ্ন আসে তখন সাধারণত পদ নির্ণয় করতে বললে মিনিমাম 5টা থাকে, কিন্তু এই যে অংশে এখানে আরো একটা আছে, দেখো এই যে আলাপ, এই যে আলাপকে বিশেষায়িত করতেছে কিছু, আলাপকে বিশেষায়িত করতেছে কি? কিছু। তাহলে যে কিছু এটাও কিন্তু একটা বিশেষণ, বুঝতে পারছো? কারণ এটা আলাপকে, কেমন আলাপ? কিছু আলাপ। অথবা আরো তোমাদেরকে সহজে বলি, এবার আসো আমি তোমাদেরকে টিক্স দিই, কৌশল। কৌশলটা হচ্ছে মনে রাখবা, সাধারণত কেমন দ্বারা প্রশ্ন করলে যে পদ পাওয়া যায় সেটাই বিশেষণ পদ। কেমন, যেমন খেয়াল করে দেখো, কেমন আলাপ, কিছু আলাপ, দেখছো? এটা হচ্ছে কৌশল, একদম নিনজা টেকনিক। কেমন দেওয়াল, সাফেদ দেওয়াল। কেমন ফটোগ্রাফ, হ্যাঁ বা ফটোগ্রাফার, ধরো যাই বলো, কেমন সেটা হচ্ছে শান্ত, এই যে দেখো বিশেষণ। কেমন অতিথি, জিজ্ঞাসু অতিথি, তার মানে এটা কি? বিশেষণ।
বুঝতে পারছো? এখন তুমি খেয়াল করে দেখো, এই যে বিশেষণ পদ তুমি কয়টা পাইছো? 4টা পাইছো। এখন সাধারণত প্যাসেজ থেকে আসলে এরকম যদি পদ নির্ণয় করতে পারে মিনিমাম 5টা দেওয়া থাকে, সেই হিসাবে আমরা বলতে পারি যে এই প্যাসেজে আসলে এটাকে ভালো হিসাবেই তারা প্রশ্নকর্তা ধরেছে। এটা আইকিউ থেকে বুঝতে পারি, কারণ মিনিমাম 5টা পদ। একটু পরে আরো বোর্ড প্রশ্ন সলভ করলে দেখবা যে মিনিমাম 5টা পদ, তার মানে যেহেতু 4টা হয়েছে তার মানে এটাকে তারা সেই হিসাবে ধরে নিছে। এখন সেটা উত্তর করে দিবা, শেষ। ওকে, এবার বলো এটা কি বুঝতে পারছো বলো তো ভাইয়া? হ্যাঁ, পরিমাণবাচক। ওকে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এই যে কিছু সাফের শান্ত জিজ্ঞাসু। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি এই প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। এইবার আসো আমরা একটু দেখি নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। এইবার একটা অনুচ্ছেদ, ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2000, ওই যে আমি কৌশল দিয়ে দিলাম, অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না, অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, ঠিক আছে, অপরকে একটুখানি সুখ দাও। এরপর খেয়াল করে দেখো যে অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো। এরপর খেয়াল করে দেখো পথের অসহায় মানুষদের দিকে করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। হ্যাঁ, করুণ কটাক্ষ নিক্ষেপ করো না হবে, এটা খুব সম্ভবত এখানে নাটা মিস্টেক হয়েছে। ভাইয়া আছেন কি বিশেষণ? আসেন তো ক্রিয়া, এটা কিভাবে বিশেষণ? এটা তো তুমি ছোট, কেমন আছেন, আছেন তো ক্রিয়া। একটু আইডেন্টিফাই করো, দেখো পারো কিনা, দেখো তো পারো কিনা, দেখো দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, তো দেখো খেয়াল করো, দেখো দেখো দুঃখ, কেমন দুঃখ? ক্ষুদ্র দুঃখ বা ক্ষুদ্র ক্ষুদ্র, তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বা ক্ষুদ্র এটা বিশেষণ। কেমন দুঃখ? ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। সুখ দাও, কেমন সুখ? একটুখানি সুখ, এটা বিশেষণ, রাইট? অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা, এখানে আসলে এই যে কথা, এটার বিশেষণ হচ্ছে মিষ্টি। কেমন কথা? মিষ্টি কথা। কেমন মিষ্টি? একটুখানি মিষ্টি, দুটোই বিশেষণ হয়। তারপর হচ্ছে কি কেমন মানুষ? অসহায় মানুষ, বিশেষণ। কেমন কটাক্ষ? করুণ কটাক্ষ, করুণ কটাক্ষ। তা বুঝতে পারতেছ, হয়ে গেল। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র, একটুখানি, মিষ্টি, অসহায়, করুণ, বুঝতে পারছো? এখানে একটুখানি এটাও বিশেষণ হয়, মানে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ, মানে এটা আরেকটা বিশেষণকে বিষয়িত করছে, এটাও হয়। এবার বলো বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা, অর্থাৎ প্রশ্ন 2 বুঝছো কিনা? মানে এখানে এটাকে আমরা আমাদের উত্তর ধরি নাই, বাট তুমি যদি দাও তাও এক্সামিনে তোমার উত্তরটাকে কেটে দিবে না, না দিলেও প্রবলেম নাই, কারণ এটা বিশেষণের বিশেষণ, মূল বিশেষণ কিন্তু মিষ্টি। ওকে, বলো ক্লিয়ার? ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ। এরপর আসো আমরা আবার দেখি, এটা আসছে বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 2017। তো চলো আমরা একটু দেখি বোর্ড প্রশ্ন 2017। আদিকবি বাল্মীকি একদিন কাক ঢাকা ভোরে, কাক ঢাকা ভোরে মানে হচ্ছে মানে কাক ডাকতেছে এরকম ভোর, এরকম ভোরবেলা, বুঝছো? কাক ডাকতেছে এরকম ভোরবেলা, সবুজ ঘাসের উপর আনমনে বসে গাছের ঢালে বসা চঞ্চল দুটি সাদা বক ও বকির দিকে তাকাচ্ছিলেন। এমন সময় একজন শিকারী নিচ থেকে সোনালী রঙের তীর নিক্ষেপ করলেন, একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। তীর বিদ্ধ হলো। বেখেয়ালি কবি বললেন 2টি শ্লোক, এভাবে প্রথম কবিতার জন্ম। সুখ দুঃখ বিশেষ্য পদ। সুখ কি কোনো কিছুকে মডিফাই করে? সুখ, আমি বললাম যে খুব ভালো সুখ, সে ভালো সুখে আছে, সুখ তো কোনো কিছুকে মডিফাই করে না, বুঝছো? সুখী আবার বিশেষণ পদ, যে মেয়েটি সুখী এটা বিশেষণ পদ, মেয়েটি সুখী, ছেলেটি দুঃখী এটা বিশেষণ পদ, সুখী দুঃখী এগুলো বিশেষণ পদ, কিন্তু ছেলেটি সুখ মেয়েটি দুঃখ এটা কি হয় না, এই জন্য সুখ দুঃখ এগুলো বিশেষ্য পদ। আচ্ছা এবার তোমরা পারবা। আদি কবি বাল্মীকি, তো দেখো কবি কেমন কবি? আদি কবি, আদি এটা বিশেষণ পদ, বুঝছো? তাহলে কেমন কবি? আদি কবি। হ্যাঁ, তো কাক ঢাকা ভোর,
এই ভোর কেমন ভোর, দেখো কাক ঢাকা ভোর। যদি এখানে ওই যে একদিন, এটাও ভীষণ হয়, ঠিক আছে, একদিন, কারণ এটা দিনকে মানে একদিন, এটা নির্দিষ্টভাবে আমরা এখানে ধরো আগে যেটা আছে এই জন্য এটাকেই ধরলাম, পরেরটা ধরার দরকার নেই। ঘাস কেমন ঘাস, সবুজ ঘাস, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বসা চঞ্চল দুটি সাদা বক। এখন দেখো এই যে সাদা, এই বককে বিষায়িত করতেছে কিন্তু সাদা, আবার এই বককে বিষায়িত করতেছে এই চঞ্চল, বুঝছো কথা কি বুঝতে পারছো? আবার এই বকের ভীষণ কিন্তু দুটিও হয়, অনেকগুলো ভীষণ। অর্থাৎ দেখো এই যে বক কেমন বক, সাদা বক কেমন বক, বক সম্পর্কে সংখ্যা দিচ্ছে দুটি, কেমন বক, চঞ্চল বক, অনেকগুলো ভীষণ হয়। কথা কি বুঝতে পারতেছ? এরপর দেখো এমন সময় একজন শিকারী, তাহলে শিকারীকে বিষায়িত করতেছে একজন। সোনালী রং কেমন রং, সোনালী রং। তীর নিক্ষেপ করলেন, একটি বকের দেহে তীর বিদ্ধ হলো। এখানে আমরা কোনো কিছু কেমন দিয়ে প্রশ্ন করে তুমি আর উত্তর পাবা না। বেখেয়ালি কবি কেমন কবি, বেখেয়ালি কবি। দুটি শ্লোক, এভাবে প্রথম কবিতার জন্ম। তাহলে কেমন কবিতা, কবিতা সম্পর্কে তথ্য দিচ্ছে প্রথম, শেষ। এবার বলো বুঝছো কিনা, বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা ভাইয়া। আমি অনেকগুলো বের করে দিলাম, বাট ওভারঅল তুমি যদি মানে শুনো, ব্যাপারটা হচ্ছে কি, পাশাপাশি যখন দুই তিনটা বিশেষণ থাকে তখন সেখান থেকে একটা কাউন্ট করলে একটা একটা দিলেও হয়, তবে তোমরা চেষ্টা করবে তোমরা সবগুলো দিয়ে দিবা। তাহলে এক্সামিনার তোমার খাতার দিকে একটু বিশেষভাবে তাকাবে না, এই ছেলে গতানুগতিক নিয়মে না, ও সবগুলো নির্ণয় করে দিচ্ছে। এই যে দেখো এখানে পাশাপাশি তিনটাই কিন্তু বিশেষণ, তো এরকম ওই যে আগে আমরা দেখছি পাশাপাশি দুইটা বিশেষণ থেকে একটাকে নিতে পারো, বাট তুমি সবগুলো দিয়ে দিবে যতটুকু আইডেন্টিফাই করতে পারো। একজন কিভাবে হয়, ওই যে আমরা বলছি না সংখ্যাবাচক বিশেষণ একজন, ঠিক আছে, এটা তো অন্য মানে অন্য পদকে তথ্য দিচ্ছে। এই যে দেখো শিকারী, তো কেমন শিকারী, শিকারী সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, কতজন শিকারী, একজন শিকারী। বিশেষণের অনেকগুলো প্রকার পড়ছো না, সংখ্যাবাচক বিশেষণ পড়ছো না, একজন শিকারী। দুটি শ্লোক, হ্যাঁ ভেরি গুড। এই যে আরেকটা বিশেষণ, এই যে ভালো ছেলে, ওর নাম কি, হ্যাঁ এই যে শ্লোক, কতটি শ্লোক, দুটি, এটাও বিশেষণ। থ্যাংক ইউ। কেটে দিবে না তো ভাইয়া? কেন কেটে দিবে ভাই, কেটে কেন দিবে, বুঝছো ভাই? বিশেষণ কি পাঁচটার বেশি থাকতে পারে পরীক্ষায়? থাকতে পারে, বাট মিনিমাম পাঁচটা থাকে আর কি। ভাই যদি বলে যে পাঁচটা দাও, হ্যাঁ যদি বলে পাঁচটা দাও তাহলে পাঁচটাই দিবে, বেশি বাকনামি করতে যাবে না তখন, আবার পাঁচটা বলে পাঁচটাই দিবে। শুনো, অনেকগুলো দিলে ঝামেলা নাই, কিন্তু কম দিলে ঝামেলা, বুঝছো? অনেকগুলো দিলে ঝামেলা নাই, কিন্তু যখন কম দিবে তখন হচ্ছে কি ঝামেলায় পড়বে, বুঝছো? আনমনে কোন পদকে বিশেষায়িত করছে বলো? আনমনে এটা তো হইতে হলে তো কোন একটা পদকে বিশেষায়িত করা লাগে। আনমন কাকে বিশেষায়িত করতেছে? আনমন তো কাউকে বিশেষায়িত করতেছে না, তাই না? আচ্ছা, তো তাহলে আজকে আমরা না বাড়াই, যদিও মানে সর্বনাম পদ পড়ার কথা ছিল, বাট আজকে আমরা স্কিপ করি। খুবই সহজ, খুবই সহজ। তো আমাকে বলো তো আজকের ক্লাসটা কেমন লাগছে, এন্ড আজকের ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানিয়ে দাও। আজকে আমাদের প্রথম ক্লাস হয়েছে, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, দুইটা পদের উপর একটা ক্লাস নিয়েছি, বিশেষ্য এবং হচ্ছে বিশেষণ। ইনশাল্লাহ বাসায় একটু ভালো করে পড়লেই, এগুলো কিন্তু খুব ইজি জিনিস, তুমি নিজেও পড়লেও তুমি নিজেও পারবা, ঠিক আছে? ওকে, তো খুব ডিটেলস পড়াচ্ছি, একটু ধৈর্য ধরে পড়ো, হাতে সময় আছে তোমাদের, ভালো মোটামুটি যে সময় আছে আমি ইনশাল্লাহ কভার করে দিব, চিন্তা করো না, আমার সাথে থাকো, এবং আমি যা যা পড়াই ডেইলির পড়াটা ডেইলি বাসায় পড়ে ফেলো, হ্যাঁ ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ।